জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সবাইকে নিয়েই প্রস্তুত করতে হবে, না হলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকের শুরুতে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এই বৈঠকের বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন। এছাড়া বৈঠকে উপস্থিত হন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামের প্রতিনিধিরা। সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকার জানায় সব পক্ষের সাথে আলোচনা করেই দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র তৈরির বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তাদের মাঝে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে যে জাতীয় ঐক্য হয়েছে তাকে গণতান্ত্রিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তারা। ভিত্তিতে আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে, এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে, তবে আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে সেগুলো প্রকাশিত নয় জানালেন মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা নেই। তিনি কোন ভিত্তিতে সেই দেশে অবস্থান করছেন সেটি তাদের বিবেচ্য বিষয়। এদিকে গণ অভ্যুত্থানে আহতদের বিষয়ে মুখপাত্র জানান, গুরুতর আহতদের মধ্যে 13 জন বিদেশে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 2 জন দেশে ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য আরও 14 জনকে ভিসা দেওয়া হয়েছে। এছাড়া তিনি জানান, 21 জানুয়ারি সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের প্রধান উপস্থিত থেকে দেশের প্রতিনিধিত্ব করবেন। তেরো জন আহত চিকিৎসা সেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে 2 জন চিকিৎসা সেবা গ্রহণ করে দেশে ফেরত এসেছেন। এছাড়াও 8 জানুয়ারি থেকে 16 জানুয়ারি তারিখ পর্যন্ত মোট 19 জনের ভিসা প্রক্রিয়া করা হয়েছিল। ইতিমধ্যে 14 জন ভিসা পেয়ে গেছেন। রেস্তোরাঁয় আগের 5% ভ্যাটই বহাল থাকছে। নতুন করে যোগ করা বাড়তি ভ্যাট প্রত্যাহার করে রোববার অধ্যাদেশ জারি করবে এনবিআর। বৃহস্পতিবার এই তথ্য জানায় রাজস্ব বোর্ড। এদিকে পোশাক, ওষুধ সহ বেশ কয়েকটি পণ্যের ভ্যাট পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা। 9 জানুয়ারি শতাধিক পণ্যের ওপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজস্ব ভবনের সামনে মানববন্ধন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সমিতির মহাসচিব জানান, রেস্তোরাঁ ব্যবসায়ীরা 5%-এর বেশি ভ্যাট দিবেন না।
ছোট বড় সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনার দাবি তাদের। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সারা বাংলাদেশের সমস্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা চাই যারা ভ্যাটের আওতার বাইরে আছে, যারা ট্যাক্সের আওতার বাইরে আছে, সরকার ওইখান থেকে রাজস্ব, অবশ্যই রাজস্ব লাগবে। রাজস্ব ছাড়া আমাদের দেশ চলবে না। কিন্তু রাজস্ব আমি শুধু দিব, আপনি আমার উপরেই চাপাবেন, আরেকজন দিবে না, এটা তো হইতে পারে না। সাংবাদিকরা রাজস্ব বোর্ডের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শীঘ্রই। তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতায় বাইরে থাকবে। সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার আগের মতোই 5% বহাল থাকবে এবং ইতিমধ্যে সরকার কর্তৃক নির্দেশনা পেয়ে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং সে লক্ষ্যে একটি প্রজ্ঞাপন অতি শীঘ্রই জারি করা হবে। পরে রাজস্ব বোর্ডের ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল রাজধানীর মতিঝিলে হামলায় জড়িতদের গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই মিছিলের আয়োজন করা হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা। মিছিলটি হাইকোর্ট মোড়ের দিকে যাওয়ার পথে প্রথমে পুলিশ বাধা দেয়। এরপর সচিবালয়ের দিকে যেতে চাইলে জলকামান থেকে পানি ছুড়ে এবং লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারী সহ কয়েকজন আহত হয়েছেন। গতকাল দুপুরে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের সামনে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার উপর স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে আহত হন অন্তত 10 জন। কিন্তু সরকারের পক্ষ থেকে তার কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নীরব ভূমিকা ছিল সেটা এটাই প্রমাণ করে যে তারা এই হামলাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি মিছিল শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়িদের দাবি আদায়ে আন্দোলন দমন পীড়ন করে বন্ধ করার চেষ্টা করছে সরকার। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাঙ্গামাটিতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা ব্যানারে শহরের জিমনেশিয়াম এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। সরকার সরকার পতনের পর এমন বৈষম্য বাংলাদেশ চায়নি। আমরা বৈষম্যহীন একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম। আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়, কেননা আমরাই আদিবাসী, সেই প্রমাণ আমাদের আছে। আমরা সেই যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য সংস্কৃতি পালন করে এসেছি। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকছে। এনআইডি নিবন্ধন আইন 2023 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। আইনটি বাতিল করতে বুধবার মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2023 সালে আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনাও হয় সেই সময়। সুশীল সমাজের পক্ষ থেকেও এনআইডির কাজ নির্বাচন কমিশনের হাতে রাখার দাবি তোলা হয়েছিল। তবে কোনো সমালোচনা দাবি কাজে আসেনি। বিচার ও তদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনের সময়ের সকল রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষণ করতে এনটিএমসি এবং বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন আদালত। এদিকে মীর মুগ্ধ নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তার পরিবার, তবে কোনো আসামির নাম উল্লেখ করেনি। দিন যত গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ বাড়ছে, সেই সাথে বাড়ছে বিচারের কলেবর। এখন পর্যন্ত 250-র মতো অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহে বিভিন্ন দপ্তর চষে বেড়াচ্ছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিশেষ ক্ষমতা দেয়া থাকলেও বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে বিশেষ আদেশ নিয়েছে প্রসিকিউশন।
এতে বলা হয়েছে তদন্ত বা বিচারের স্বার্থে যে কোনো অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে। সেই সাথে এনটিএমসি এবং বিটিআরসির কাছে থাকা জুলাই আগস্টের আন্দোলনের সকল তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। দ্বিতীয় আদেশ যেটা দিয়েছেন, বাংলাদেশের যতগুলো টেলিকমিউনিকেশন অপারেটরস আছে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের প্রতি একটা নির্দেশনা দিয়েছেন যে তারা যেন আমাদের যে তদন্ত সংস্থা আছে তারা কম্প্রিহেন্সিভ ইনভেস্টিগেশন করার জন্য তাদের নেটওয়ার্ক সিস্টেম ডিভাইস, আইটি লগ, সিস লগ অ্যান্ড আদার রেলিভেন্ট ডিজিটাল ফুটপ্রিন্টস এগুলোর ব্যাপারে যাতে তদন্ত কাজে তারা সাহায্য করেন। এদিকে জুলাই আন্দোলনে আলোচিত শহীদ মীর মুগ্ধ নিহতের ঘটনায় বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে পরিবার। ব্যক্তিগত উদ্যোগে ভিডিও ক্লিপ সহ মুগ্ধ নিহত হওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রসিকিউশনের কাছে দেয়া হয়েছে। এটা আমরা স্পষ্ট করেছি, যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেনসিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা। শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। মুগ্ধের পরিবারের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের অনেক আসামিকে গ্রেপ্তার না করে উল্টো পালিয়ে যেতে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপকর কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বের হিড়িক পড়েছে। পৌর শাখায় 40টি পদের বিপরীতে দায়িত্ব দেওয়া হয়েছে 52 জনকে। রাজস্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে ঘটছে উল্টোটা। গেল অর্থ বছরের চেয়ে এবার কর আদায় প্রায় 100 কোটি টাকা কম। অভিযোগ রয়েছে এসব দায়িত্ব বন্টনে মানা হয়নি কোনো বিধি। কাজী আলমগীর হোসেন ডিএনসিসির 3 নম্বর অঞ্চলের উপকর কর্মকর্তার দায়িত্বে আছেন। তথ্য বলছে রেভিনিউ সুপারভাইজার পদে এখন শিক্ষানবিশকাল চলছে তার, যার মানে এই পদে চাকরি স্থায়ী হয়নি। অথচ তাকে প্রথম শ্রেণীর উপকর কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় গেল 19 ডিসেম্বরে। এই পদের জন্য 15 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। এছাড়া এক্ষেত্রে জ্যেষ্ঠতাও লঙ্ঘন হয়েছে। আমার জুনিয়ররা প্রমোশন নিচ্ছে অনেক, আর তার চেয়ে প্রমোশন না, আমাদেরকে এখানে কাজ করার দায়িত্ব দিচ্ছে, কাজ করার জন্য অনুমতি দিচ্ছে, এই এখন কাজ করতেছে। এইটা আমাদের ফেভারেট করা উচিত ছিল না। উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন দীন ইসলামও। রাজস্ব খাতে তার কাজের কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী সচিবের চেয়ারেও বসেন তিনি। 5 আগস্টের পর 16তম গ্রেড থেকে 9ম গ্রেডের কর্মকর্তা হয়ে যান দীন ইসলাম। এখানে কোনো দুর্নীতির সুযোগ নাই, সিটি কর্পোরেশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি হয়ে থাকে, কারো এখতিয়ারে দুর্নীতি করা। রাজস্ব বাড়াতে 5 আগস্টের পর সবচেয়ে বেশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় উপকর কর্মকর্তা পদে। অথচ তথ্য বলছে 2023 সালের চেয়ে 2024 সালে কর আদায় 93 কোটি টাকা কম। এসব অতিরিক্ত দায়িত্ব বন্টনে সবশেষ অনুমোদন দেন শীর্ষ কর্মকর্তারা। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এরকম 8টি ক্যাটাগরি আছে যেখান থেকে উপকর কর্মকর্তা হতে পারে, সেখানে তাদের একটা ডিউরেশন আছে, কারো 7 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। সেই ডিউরেশনের কারণে কিন্তু আমরা এই পদোন্নতি দিতে পারি না, তখন তাদেরকে আমরা অতিরিক্ত দায়িত্ব দেই এবং যখন তাদের ডিউরেশনটা হয়ে যায় তখন আমরা পদোন্নতি দেই। পদোন্নতি, বদলি, তদবির বাদ দিয়ে সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনকে আরও মনোযোগী হওয়ার তাগিদ নগর বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।